সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছে আমি ডক্টর ইফা জান্নাত ইফা। আজকে আমরা কথা বলবো হাঁটু ব্যথায় পিআরপি এর ভূমিকা সম্পর্কে। এ ব্যাপারে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন জনপ্রিয় এবং বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সুখরঞ্জন দাস স্যার, ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞ, কনসালটেন্ট, পেইন ক্লিনিক, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। জি, ধন্যবাদ আপনাকে এবং বৈশাখী টেলিভিশনকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, যেহেতু আমাদের আজকের টপিক হাঁটু ব্যথা, তাই শুরুতেই আমি লক্ষণগুলো সম্পর্কে আপনার কাছে জানতে চাই। রোগীরা সাধারণত কি কি লক্ষণ নিয়ে আসেন? হাঁটু ব্যথা মূলত আসলে একটা কমন সমস্যা। এটা আমাদের দেশে যদি চিন্তা করি যে যাদের বয়স 40 বা 50-এর ঊর্ধ্বে চলে গিয়েছে, এখানে প্রায় বেশিরভাগই মানুষই হাঁটু ব্যথায় কম বেশি ভুগে থাকে। এই ব্যথাগুলো আসলে মেয়েদের ক্ষেত্রে 40-এর উপরে এবং পুরুষদের ক্ষেত্রে 50-এর উপরে বেশি হয়, তবে এটা 30 বা 20 বছরও হতে পারে। এখন প্রথমে আসি আমরা হাঁটুতে আসলে যে ব্যথা সৃষ্টি হয়, হাঁটুর মাঝে কী রয়েছে, কেন এই ব্যথা সৃষ্টি হয়। আমরা যদি একটা হাঁটু চিন্তা করি, হাঁটু উপরের দিকে একটা হাড় রয়েছে, নিচের দিকে দুটো হাড় রয়েছে এবং মাঝখানে একটা কার্টিলেজ বা রয়েছে যেটা হাঁটুকে মুভমেন্ট করতে সাহায্য করে, এবং কিছু মাংসপেশি রয়েছে এবং কিছু লিগামেন্ট রয়েছে। এখন হাঁটু ব্যথার জন্য এর যে কোনো জায়গায় যদি কোনো একটা সমস্যা হয় বা প্রদাহ সৃষ্টি হয়, হাঁটু ব্যথা হবে। এখন অল্প বয়সে বা 20-30 বছরে যদি কারো হাঁটু ব্যথা হয়, সেটার কারণটা একরকম হবে। কারো বয়স হয়ে গেলে যদি হাঁটু ব্যথা হয়, সেটার কারণটা একরকম হবে। যদি 40-এর পরে মেয়েদের ব্যথা হয়, সেটা সচরাচর হতে পারে যে তার হাড় ক্ষয়ের জন্য, বা 50-এর পরে ছেলেদের হলে সেটাও হাড় ক্ষয়ের জন্য। যে 20 বছরের বয়সে একটা পুরুষ বা একটা মহিলা হাঁটু ব্যথায় ভুগতেছে, সেই ক্ষেত্রে যে সবসময় যে হাড় ক্ষয় হবে তা না, বা হাড় ক্ষয় হলো তার হাড় ক্ষয়ের অন্য কোনো কারণ থাকবে, সেটা আমাদের বের করতে হবে। তো এই কারণগুলা বিভিন্ন থাকার কারণে আসলে এক্স্যাক্টলি একটা নির্দিষ্ট কারণ বলা যাবে না যে হাঁটু ব্যথা শুধু এই কারণেই হচ্ছে আর কি। তো এই সবগুলো কারণে যে কোনোটায় যে কোনো মানুষ যে কোনো সময় ভুগতে পারে এবং হাঁটু ব্যথার সৃষ্টি হতে পারে। আচ্ছা স্যার, এই যে আমাদের দেশের প্রেক্ষাপটে মায়েরা, বোনেরা অথবা বয়স্ক ব্যক্তিরা দেখা যায় ম্যাক্সিমাম টাইমেই এই হাঁটু ব্যথার কমপ্লেনটা করেন এবং তারা ভাবেন যে এটি নিরাময়যোগ্য না। তো এটা কি আসলেই নিরাময়যোগ্য না? এক্ষেত্রে আপনার মতামত কি? বেশিরভাগ মা বোনেরা যারা হাঁটু ব্যথায় ভুগে থাকেন, এটা বেশিরভাগ হয় হাঁটু ক্ষয়ের জন্য। সচরাচর অল্প বয়সে কম রোগী পাওয়া যায়, যেমন 40-এর পরে যারা মায়েরা হাঁটু ব্যথায় ভোগেন তাদেরকে, আবার 50-এর পরে পুরুষরা যারা হাঁটু ব্যথায় ভুগে থাকেন, তাদের এই রোগগুলো যদি প্রথমে হাঁটু ক্ষয়ের পরিমাণটা প্রথম থেকে জানা যায়, বা তারা যদি আগে পেইন মেডিসিন বিশেষজ্ঞের কাছে চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু রোগটা সহজেই নির্ণয় করা যায়। এবং হাঁটু যেই কারণে যে ব্যথাগুলো সৃষ্টি হয়, বা হাঁটুর যে রিপিটেড বা ওই যে আমাদের দুইটা জয়েন্টের মাঝখানে যে জলীয় অংশটা থাকে, এটার মাঝে যদি বারবার ঘর্ষণ সৃষ্টি হয়, তাহলে হাঁটু ক্ষয়ের পরিমাণটা বেড়ে যায়। তাহলে এই ক্ষয়টা রোধ করার জন্য আমরা তখন কিছু উপদেশ বা নতুন কিছু চিকিৎসা পদ্ধতি সেই দিকে আমরা তখন চলে যাই। তখন সেই ক্ষেত্রে আসলে পরিত্রাণ পাওয়া সম্ভব। বা আমাদের তো আসলে হাঁটু ক্ষয়টা একটা সৃষ্টিকর্তা প্রদত্ত, এটা তো একবারে রিমুভ করা যাবে না বা দূর করা যাবে না। তবে যে ক্ষয়টা আপনার 40 বছরে হবে, আমাদের চিকিৎসা পদ্ধতিতে সেটা হয়তো 10 বছর বা 15 বছর পরে ক্ষয় হবে, বা ক্ষয়টা ধীরে ধীরে হবে, কিন্তু হয়তো বা দীর্ঘদিন সে ভালো থাকবে। এটা আমাদের করা সম্ভব। কিন্তু একবারে যে হাঁটু ক্ষয় যেটা আসলে সৃষ্টিকর্তা প্রদত্ত, ওইটা পুরোপুরি যে রিমুভ করা যাবে তা না। তবে রোগীরা ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞের সাথে যদি যোগাযোগ করে, তারা অনেকটাই ভালো থাকবে। আচ্ছা, তাহলে স্যার এই যে আপনার কথার রেশ ধরে আমি বলতে চাই, আধুনিক চিকিৎসা বর্তমানে হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসাতে পিআরপি খুবই একটি বেনিফিশিয়াল আমরা শুনতে পাচ্ছি এবং খুবই জনপ্রিয় একটি চিকিৎসা ব্যবস্থা। বাট অনেকেই কিন্তু জানে না পিআরপি আসলে কি। তাই আপনার থেকে আমি জানতে চাইবো, আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি বলতেন যে পিআরপি আসলে কি, এটা কেমন চিকিৎসা পদ্ধতি, এটা সুবিধা অসুবিধা। যে এটা একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন যে পিআরপিটা আসলেই নতুন একটা চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতিটা আমাদের গ্রামের লোকজন অনেকে এটা বিষয়ে অবগত নয়। তো আসলে পিআরপিটা কি? আমরা জানি যে আমাদের যে শরীরে রক্ত রয়েছে, রক্তের 3টা অংশ রয়েছে বা 3টা কণিকা রয়েছে। রক্তের একটা কণিকাকে বলে আমরা প্লাটিলেট। তো পিআরপিটা বেসিক্যালি প্লাটিলেট রিচ প্লাজমা, মানে আমাদের রক্তের যে জলীয় অংশ রয়েছে,
জলীয় অংশের মধ্যে প্লাটলেট থাকে, কিন্তু প্লাটলেটটা অনেক বেশি পরিমাণে থাকতে হবে। সেটা কীরকম? যেমন আমাদের শরীর থেকে যদি আমি 1 ml ব্লাড নিই, যদি সেখানে যদি প্লাটলেট আমরা কাউন্ট করি, সেখানে দেখা যাবে 1.5 লাখ থেকে 4 লাখের মধ্যে থাকবে। কিন্তু এই অল্প প্লাটলেট দিলে কিন্তু ওই হাঁটু ক্ষয় রোধ হবে না। আমাদের প্লাটলেটের যে সংখ্যাটা, সেটা আমরা একটা মেশিনের সাহায্যে রোগীর কাছ থেকে রক্ত নিয়ে থাকি। রক্ত নিয়ে একটা মেশিনে, আমাদের কাছে পিআরপি তৈরি করার মেশিন রয়েছে, সেই মেশিনের সাহায্যে আমরা রক্তকণিকাগুলো আলাদা করে সেখানে প্লাটলেট রিচ করি। সেখানে সচরাচর তার প্রথমে যে প্লাটলেট থাকবে তার থেকে 3 থেকে 4 গুণ প্লাটলেট হতে হবে। এই প্লাটলেটগুলো কি করে? আসলে শরীরের এই প্লাটলেটগুলো কি করে, আমাদের প্লাটলেটগুলো যখন আমরা হাঁটুর মধ্যে দিয়ে আসি হাঁটু ক্ষয়ের জন্য, তো প্লাটলেটগুলো কিছু গ্রোথ ফ্যাক্টর আছে শরীরে। গ্রোথ ফ্যাক্টরগুলো কি? সেটা হলো গিয়া আপনার যে কোনো বয়সে, আমরা যখন ছোট ছিলাম, ছোট থেকে যখন বড় হয়েছি, তাহলে আমাদের কি গ্রোথ ফ্যাক্টরগুলো কাজ করেছে, আমরা আস্তে আস্তে কোষগুলো তৈরি হয়েছে শরীরে। তেমন এই হাঁটুর মধ্যে কি হাঁটু ক্ষয় হয়ে যাচ্ছে, হাঁটু ক্ষয় হওয়ার কারণে হাঁটুর যে কোষগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই নষ্ট কোষগুলোকে সজীব করার জন্য বা নতুনভাবে তৈরি করার জন্য এই প্লাটলেটগুলো যদি আমরা দিয়ে আসি ওখানে, সেই ক্ষেত্রে এগুলো ওই গ্রোথ ফ্যাক্টরগুলো নতুন করে তৈরি হবে এবং ওই গ্রোথ ফ্যাক্টরগুলো স্টিমুলেট করবে যে নতুন করে সেল বা কোষ তৈরি করার জন্য। যেটা হাঁটু ক্ষয়, যেটা প্রথমে অনেক বেশি ছিল, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে এটা কমে যাবে। আরেকদিকে যে ব্যথার উৎস যেটা রয়েছে, হাঁটু যে কারণে আমাদের ব্যথার উৎস হবে, সেই উৎসটাকেও পিআরপি অনেকটাই কমিয়ে দেওয়ার কারণে কি হবে, যে দীর্ঘদিন আমরা যেই ক্ষয়টা 1 বছর হতো, সেটা পিআরপি দেওয়ার কারণে হয়তো বা তার সেই ক্ষয়টা 10 বছর হবে, রোগীটা অনেক বেশি উপকার পাবে। তো সেই ক্ষেত্রে যারা হাঁটু ব্যথা নিয়ে ভোগে বা হাঁটু ক্ষয়জনিত ভোগে, তাদেরকে পিআরপি চিকিৎসা পদ্ধতিটা অবলম্বন করতে পারে। তবে এই ক্ষেত্রে একটু বলে রাখা ভালো, পিআরপি আমরা হাঁটুর যে ক্ষয়, এটা 4টা ভাগে ভাগ করা যায়। হাঁটু ক্ষয়ে গ্রেড 1 বলতে পারি, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। যদি গ্রেড 1 যেটা বলি, হাঁটু ক্ষয়ের পরিমাণ যদি প্রাথমিক অবস্থায় থাকে গ্রেড 1 এবং গ্রেড 2তে, এখানে পিআরপি বেশি কার্যকর। গ্রেড 3 ক্ষেত্রে পিআরপিটা আবার একটু কম কার্যকর। এখন শুধু হাঁটু ক্ষয়তেই যে পিআরপি ব্যবহার হচ্ছে বিষয়টা এরকম না। হাঁটু ক্ষয় ছাড়াও যদি আমাদের কোনো কারণে হাঁটুর যে লিগামেন্টগুলো বলেছি আপনি, কোনো কারণে লিগামেন্টে একটু টিয়ার হয়ে গেল, আগে পূর্ববর্তী সময় কী করা হতো, এই টিয়ারটা বা এই ছিঁড়ে যাওয়াটার কারণে আমরা ওইখানে একটা অপারেশন লাগতো। তো এখন অল্প ছিঁড়ে গেলে হাঁটুর এই লিগামেন্ট, আমরা অপারেশনের দিকে যাই না, সেই ক্ষেত্রে পিআরপির একটা ভূমিকা রয়েছে, সেখানেও আমরা পিআরপি দিতে পারি। আচ্ছা স্যার, পূর্ববর্তী সময়ে আমরা দেখতাম যে হাঁটু চিকিৎসায়, ব্যথার চিকিৎসায় স্টেরয়েড খুব অহরহ ব্যবহার হতো এবং আমরা জানি এটার প্রচুর পরিমাণ সাইড ইফেক্টস আছে। তো পিআরপির সাথে এটার ডিফারেন্সটা কি? পিআরপিরও কি কোনো সাইড ইফেক্টস আছে? আচ্ছা, এখন আগে পূর্ববর্তী সময় যেটা স্টেরয়েড ব্যবহার করা হতো, এটা অনেক বেশি, অনেকে দেখা যায় রিপিটেড স্টেরয়েড দিত, 2 বার 3 বার 4 বার। এখন আসলে স্টেরয়েডটা কি করে সেটা আমাদের আগে আমরা দর্শকদের জানতে হবে। যে যখন প্রথমবার স্টেরয়েড দেয় হাঁটু ক্ষয়ের জন্য, তখন রুগীটা হয়তো 6 মাস ভালো থাকে, পরের বার স্টেরয়েড দিলে 3 মাস, পরের বার দিলে 1 মাসও ভালো থাকে না। তাহলে এটা কেন হয়? কারণ স্টেরয়েড দেওয়ার কারণে তার ওইখানে যে একটা প্রদাহ সৃষ্টি হয়েছে ব্যথার, এই প্রদাহটা সাময়িকভাবে কমিয়ে দেয়, কিন্তু রোগটার কোনো উন্নতি হয় না। সেজন্য পরের বার যখন স্টেরয়েড দেয়, তার দেখা যায় ব্যথা যে আগে 6 মাস ভালো থাকলে পরের বার 3 মাসও ভালো থাকে না। তাহলে স্টেরয়েডগুলো কী করতেছে, তার যে রোগ সৃষ্টি হওয়াটা এটাকে একটু বাড়িয়ে দিচ্ছে। আর অপর দিকে যেটা আছে পিআরপি কিন্তু এটা করতেছে না। পিআরপি তার যে ক্ষয়টা আছে, ক্ষয়ের জন্য উল্টো তার কিছু নতুন কোষ তৈরি করতেছে, নতুন করে যে ক্ষয়টা আছে সেই ক্ষয়টাকে রোধ করতেছে। তার মানে স্টেরয়েড দিলে রোগীর দীর্ঘস্থায়ী স্টেরয়েড দিলে তার ক্ষতির সম্মুখীন হচ্ছে, আর যদি আপনি পিআরপি দেন সেখানে কিন্তু ক্ষতির সম্মুখীন হবে না। অপরদিকে আমরা আরেকটা জলীয় অংশ হাইলোনিক অ্যাসিড দেওয়া যায়, সেটা অনেকটাই ভালো ফিল করে। তবে আমি যদি এক কথায় বলতে চাই, স্টেরয়েড দিলে রোগীটা 1 মাস বা 2 মাস ভালো থাকতে পারে, যদি হাইলোনিক অ্যাসিড দেওয়া হয় 3 মাস ভালো থাকতে পারে, যদি একটা রোগীকে পিআরপি দেই 1 বছর পর্যন্ত ভালো থাকবে এবং আবার 1 বছর পর রিপিট করলে তার ক্ষয় আরও কমে যাবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।